বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন মেনে নেবে না এনসিপি। রাজনৈতিক ঐক্য ভেঙে পড়লে আরেকটি ১-১১ শঙ্কা। জুলাই সনদে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকার গঠন করবে বলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান নেতাদের। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম রাজনীতি। আইনি বৈধতা আগামী সংসদের হাতে রাখায় অধিকাংশ দলের ক্ষোভ। স্বাগত জানালো বিএনপি। একটি দলের ভাবনার বহিঃপ্রকাশ অভিযোগ জামায়াতের। রেহানা ও টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির ৩ মামলার সাক্ষ্য গ্রহণ আজ। ক্ষমতার অপব্যবহার করবে পূর্বাচল রাজুকের ৩০ কাঠা জমি হাতিয়ে নেয়ার অভিযোগ। এবং পাবলিক পরীক্ষার খাতা ভাসছে সামাজিক মাধ্যমে। বানানো হচ্ছে রিলস, টিকটক। শুধুমাত্র কপি দেখা থেকে বিরত রেখে দায় সারছে বোর্ড। কঠোর শাস্তি না হওয়ায় বাড়ছে প্রবণতা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজান। বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন মেনে নেবে না এনসিপি। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব দিবসের আলোচনা সভায় দলটির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঘোষণাপত্রে ছাড় দেয়া হলেও জুলাই সনদে ১ বিন্দুও ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১-১১ শঙ্কা তাদের। তরুণদের কর্মসংস্থান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ নিশ্চিত সহ ৭ দফা ইশতেহার ঘোষণা করে যুবশক্তি। আন্তর্জাতিক যুব দিবসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুব সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি, যাতে যোগ দেন বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, দিল্লির প্রেসক্রিপশনে অভ্যুত্থানের নায়কদের খলনায়ক বানানোর চেষ্টা করছে অনেকে। গণ অভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে। এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান। ৫ তারিখের পর আমাদের এই তরুণদের, এই যুবকদের, এই ছাত্রদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে। এত সময় কেটে যাওয়ার পরে একটি স্বাধীন বাংলাদেশ আজও দিল্লি পিন্ডির স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে? আমরা তো বাংলাদেশ এন্ড বাংলাদেশ এন্ড বাংলাদেশ। এনসিপি নেতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মিডিয়া প্রশাসন এবং মিলিটারি নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশের দাবি জানান। আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। মিডিয়া, 2 অ্যাডমিনিস্ট্রেশন এবং 3 মিলিটারি, এই 3টা বিষয়ে সরকারের কি ধরনের ব্যবস্থা রয়েছে, কি ধরনের পরিকল্পনা রয়েছে, সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে। সংস্কার নিয়ে কোনো টালবাহানা হলে রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। আর সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলে জানান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এনসিপি ঘোষণাপত্রে ছাড় দিয়েছে মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে কোনো ছাড় দেবে না তার দল। বলেন, রাজনৈতিক শক্তি এক না থাকলে আরেকটি 1-11 হবে। যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণ ছাড় দিব না। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। সম্মেলনে জাতীয় যুব শক্তির ৭ দফা ইশতেহার পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। যুবকদের দক্ষতা এবং মেধাকে
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠন করবে বলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব দিবসের আলোচনার সভায় তিনি একথা বলেন। আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, তরুণদের কর্মসংস্থান তৈরির রাজনীতি করে বিএনপি। এ সময় প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এই আলোচনায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্লোগান নির্ভর রাজনীতি ফুরিয়ে এসেছে, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পরিকল্পনাও আছে বিএনপির। তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কিভাবে রূপান্তর করা যায়, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম আরেকটি মূল লক্ষ্য। প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আলোচনা সভায় 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কৃতিত্ব তারেক রহমানকে দেন বিএনপি মহাসচিব। সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিতে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। আমাদের দিকে আন্দোলন কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি। যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত লাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না। যারা পিআর চায় ওরা কখনোই কিন্তু জনগণের পক্ষে ছিল না, ওরা সবসময় জনগণের চিন্তা চেতনার বিরোধিতা করে। এ সময় সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা গয়েশ্বর। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম রাজনীতির মাঠ। আইনগত বৈধতা আগামী সংসদের হাতে রাখায় ক্ষোভ জানিয়েছে বিভিন্ন দল। তবে ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। বিতর্ক এড়াতে সব রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনা করলে ভালো হতো বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অন্যদিকে এই সরকারের অধীনেই নতুন সংবিধান প্রণয়ন এবং তাতে ঘোষণাপত্র সন্নিবেশিত করার মতো দাবিতে অগণতান্ত্রিক বলছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হাসান ওয়ালির প্রতিবেদন। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই দাবি উঠে অভ্যুত্থানকারীদের স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের। অবশেষে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির সামনে ঘোষণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে, যাতে জুলাই যোদ্ধাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ করা হয় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকেও। তবে পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকা এবং আগামী সংসদের হাতে আইনগত বৈধতা ন্যস্ত করার বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক দল। ঘোষণাপত্রের 25 ও 27 নম্বর পয়েন্টে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে, যার প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে প্রোক্লামেশনের পরিবর্তে ডকুমেন্টসে পরিণত হয়েছে এটি। বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। তবে বিএনপি স্বাগত জানাচ্ছে ঘোষণাপত্রকে। সংবিধানের 4র্থ তফসিলে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একমত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন ঘোষণাপত্র নিয়ে সব দলের সঙ্গে আরো আলোচনা করলে ভালো হতো। যদিও এটা সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে এই সরকার, কিন্তু এটা অনির্বাচিত। এই সরকারের সময়কালীন যে সমস্ত অধ্যাদেশ, আইন, কানুন, অ্যাক্টিভিটিস থাকবে, এটাকে বৈধতা দিতে হবে। সেই বৈধতা দেওয়ার জায়গা হচ্ছে 4র্থ তফসিল। সেই জায়গায় আমরা গণ অভ্যুত্থানকেও ওই জায়গায় সন্নিবেশিত করে
ওইটাকে বৈধতা দেওয়া হবে, মোটামুটিভাবে স্বাগত জানিয়েছে, উইথ সাম রিজার্ভেশন। মস্ত জিনিস কন্টেইন করার জন্য হয়তো সব পক্ষের সাথে আলোচনা করলে ভালো হতো। অন্যদিকে ঘোষণাপত্র বাস্তবায়নে এই সরকারকেই নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সন্নিবেশিত করার দাবিকে অগণতান্ত্রিক বলছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কার প্রত্যাশা কি, সবাই তো আমরা জনগণের কাছে যাব এবং সেটা পূরণ করবে জনগণ। জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, সেটা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেটা তারা তাদের চিন্তার প্রতিফলন ঘটাবে। এটার জন্য তো অপেক্ষা করতে হবে সবাইকে। জনগণের কাছে না গিয়ে তো কারো প্রত্যাশা পূরণ হবে না, এবং কেউ যদি সেটা চায় সেটা তো গণতান্ত্রিক হবে না। দলটির দুই নেতাই মনে করেন নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাওয়ায় অন্য বিতর্কে না যেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সবাইকে কাজ করা উচিত। জনগণের যে আকাঙ্ক্ষা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছে ইসলামিক রাজনৈতিক দল ও সংগঠনগুলো। ইসলামপন্থীদের অংশগ্রহণ আছে এমন একাধিক ফ্যাসিবাদ বিরোধী অবদানের উল্লেখ নেই অভিযোগ তুলে ঘোষণাপত্র সংশোধনের দাবি তুলেছেন তারা। ঘোষণাপত্র সার্বজনীন করার আহ্বান তাদের। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জনগণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে জুলাই আন্দোলনের স্মৃতি, লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিপ্লবের চেতনার নানা দিক সংরক্ষণের পাশাপাশি উঠে এসেছে দেশের গণমানুষের দীর্ঘ সংগ্রামের টুকরো ইতিহাস। ঘোষণাপত্র পাঠের পরপরই রাজনীতির মাঠ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নানা রকম প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে ইসলামী রাজনৈতিক দলগুলো। শুরু থেকেই সরকারের প্রতি আস্থা প্রকাশ করলেও ঘোষণাপত্র পাঠের পর থেকে চিত্র অনেকটাই ভিন্ন। গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ফ্যাসিবাদ বিরোধী আত্মদানের অনেক ঘটনাই এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে। এমন মন্তব্য করে কিছু ক্ষেত্রে ইসলামপন্থীদের খাটো করারও অভিযোগ করেছেন নেতারা। ইতিহাসের কিছু অংশকে সন্নিবেশিত করা হয় নাই, যেটা হলে পূর্ণাঙ্গ হতো। 47-এর কথা সেখানে আসেনি। শাপলা চত্বর, পিলখানা হত্যা এবং বিভিন্ন যেই বিষয়গুলি আমাদের বাংলাদেশের বিভিন্ন সময় ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেটা সেখানে আসেনি। ঐতিহাসিক জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যুক্ত করবার জন্য এই ঘোষণাপত্রের সঙ্গে আর কয়টি সেন্টেন্স বাড়ত। ঘোষণাপত্রে ইসলামপন্থীদেরকে একটু হাইড করা, এটা আমি মনে করি অনুচিত হয়েছে। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে ঘোষণাপত্রে, এমন অভিযোগ করছেন কেউ কেউ। জুলাই ঘোষণাপত্র আমরা মনে করি সমস্ত দলের প্রতি খেয়াল রেখে জুলাই ঘোষণাপত্র হয় নাই, কোন একটা দলের বিশেষ প্রভাবের ভিত্তিতেই মনে হয় যেন এটা হয়েছে। কোনো একটি ফিলোসফির সাথে আপনার এক ধরনের কম্প্রোমাইজ আছে, ঠিক আছে, বা আন্ডারস্ট্যান্ডিং, আর কোনো একটা ফিলোসফি আপনি কাট করে দিচ্ছেন। তো এখানেই আমরা বলছি যে এটা পূর্ণাঙ্গ হয়নি। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি হেফাজতে ইসলাম সহ অন্যান্য অরাজনৈতিক ইসলামী সংগঠনগুলোও দাবি জানিয়েছে ঘোষণাপত্র সংশোধনের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার কুয়ালালামপুর সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন পেশার মালয়েশীয় প্রবাসী ও ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় ডক্টর ইউনূস বলেন, এবার প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশের উন্নয়নে প্রতিনিধি নির্বাচনে সব প্রবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মালয়েশিয়ার যে সমস্ত সমস্যা এখানে জমা হয়ে আছে, সেই জমাট সমস্যাগুলোকে আমরা সংস্কার করে ফেলতে পারব। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে, এবার তারা যেন ভোট দিতে পারে। আমরা যে যেখানে আছেন, আপনার যে যেখানে কর্মরত আছেন, সেখান থেকে আপনি যদি ভোটার হন, আপনার পাসপোর্ট রিনিউড হয় না বা কিছু একটা হয়েছে, কিন্তু ভোটার আপনি হবেন, ভোটার হবেন এবং ভোট দিতে পারবেন। কাজে আমরা এখন নির্বাচনের দিকে রওনা হয়েছি। আশা করি একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো, বাংলাদেশের একটা রূপান্তর হবে।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের দেশগুলোর সহযোগিতাও চান ডক্টর ইউনূস। বৈঠকে প্রতিরক্ষা সহায়তা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ সহ 5টি সমঝোতা স্মারক সই হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন উভয় দেশের উপদেষ্টা, মন্ত্রী, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে উচ্চশিক্ষা সহায়তা, কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে 3টি বিনিময় নোট এবং প্রতিরক্ষা সহায়তা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ, হালাল ইকোনমি সহায়তা ও অন্যান্য ব্যবসা সহযোগিতা বিষয়ক 5টি সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে সহায়তার আশ্বাস দেন। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক গতিতে ফিরে যাবে। We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support and we are looking forward to Malaysia's support. Always we bank to them. রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল সংকট উল্লেখ করে মিয়ানমারের প্রত্যাবাসনে মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোকেও পাশে চান ডক্টর ইউনূস। You have just mentioned about Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. এদিন দুপুরে স্থানীয় বাংলাদেশ হাইকমিশন ও বিডা ব্যবসায়ী ফোরামের আলোচনার আয়োজন করে। সেখানে অংশ নেন মালয়েশিয়ার বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ is trying to be business friendly in every single way. Possibility of widening the horizon of business. Bangladesh is an interesting country, you may find. It's a huge population, but most of the people are very young. Half the population is under the age of 26. And their creativity is limitless, which was never tried before. So giving opportunity to reveal those creativity. বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ। আগামী সংসদ নির্বাচনে ৪৫,০৯৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। তালিকা হালনাগাদ কার্যক্রম নির্বাচন কমিশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২,৭৩,৭৫,৭৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর ভোট কেন্দ্রে ৮,৮৬,৭৯০ জন কর্মকর্তার প্রয়োজন হবে। আগের নির্বাচনের তুলনায় প্রয়োজনের 10% বেশি কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। এদিকে মঙ্গলবার বিকেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ইলেকশন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হলেও এখনও লুট হওয়া প্রায় ১৫০০ অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার। ভোটের আগেই লুট হওয়া সহ অবৈধ সব অস্ত্র উদ্ধারে সক্রিয় থাকার দাবি পুলিশের। তবে বিশ্লেষকরা মনে করেন পুরস্কারের ঘোষণা দিয়ে অস্ত্র উদ্ধার সম্ভব নয়, প্রয়োজন সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়তো আমরা কাঙ্ক্ষিত আগামী ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার চিন্তাও করছে সরকার। আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব।
5 আগস্টের আগে পরে থানা ও ফাঁড়ি মিলে পুলিশের মোট 574টি স্থাপনায় হামলা ও লুটপাট হয়। খোয়া যায় রাষ্ট্রের 5,500-এর বেশি অস্ত্র এবং 6.5 লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ। গেল সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে ফেরত আসে 4,000-এর বেশি অস্ত্র এবং প্রায় 4 লাখ রাউন্ড গোলাবারুদ। তবে এখনও উদ্ধার হয়নি প্রায় 1,500 আগ্নেয়াস্ত্র। জুলাই আগস্টের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় 1900-র কাছাকাছি অস্ত্র লুট হয়েছিল বিভিন্ন থানা এবং পুলিশ স্থাপনা থেকে। তার মধ্যে 1200 বা তার একটু অধিক ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা আশা করি নির্বাচনের আগে একটা সুন্দর এবং সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্ব শর্ত যেগুলো সেগুলো আমরা পুরোপুরি পূরণ করতে সক্ষম হব। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারলে শান্তিপূর্ণ ভোট গ্রহণে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই অস্ত্রগুলো তো যারা অপরাধপ্রবণ ব্যক্তি কিংবা যে সমস্ত মানুষ এই অস্ত্রগুলোকে পুঁজি করে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করা, অপরাধ কাজে এই অস্ত্রগুলোকে ভাড়া দেওয়া, এই ধরনের মানুষের হাতেই অস্ত্রগুলো আছে। এই বিষয়টিকে টার্গেট করে অভিযান পরিচালনা সেনাবাহিনীকে এককভাবে দায়িত্ব দেওয়া উচিত। অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা পুলিশের কাছে ইতিবাচক মনে হলেও এমন উদ্যোগ কাজে আসবে না বলে মত অপরাধ বিশেষজ্ঞের। এটা তো অবশ্যই একটা ইতিবাচক একটা ঘোষণা আমরা মনে করি, কারণ এর ফলে হয়তো অনেকেই যাদের এই সংক্রান্ত তথ্য আছে তারা এগুলো পুলিশের নিকট তারা শেয়ার করবেন এবং আমরা এই সংক্রান্ত তথ্যগুলো পেলে এই সব অস্ত্র উদ্ধারে আমাদের জন্য সহায়ক হবে। 1 বছর পরে পুরস্কারের ঘোষণা খুব একটা বেশি কাজে দিবে না, তবে এটি একটি কৌশল। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অস্ত্রগুলো যাদের হাতে আছে বলে আমরা অনুমান করছি, সেটা যত অর্থই হোক তারা সেই পুরস্কারে সাড়া দিবে না। জাতীয় নির্বাচনের আগে সব ধরনের অস্ত্র উদ্ধারের আশা পুলিশ বিভাগের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করলেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। ট্রাইব্যুনালে বলেছেন অনেক খুঁজে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। সাক্ষ্য গ্রহণের এ পর্যায়ে এমন আবেদন গ্রহণযোগ্য নয়। ট্রেন স্টেশন ছাড়ার পর ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই। এদিন চাংখারপুলে হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত রিপোর্টের দাখিলে নতুন তারিখ দেওয়া হয়েছে সাভার এবং শাপলা চত্বর হত্যা মামলার। নানা কারণে এ সময়ে সবচেয়ে আলোচিত আইনজীবী জেডাই খান পান্না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বেশ কয়েকজন আসামির পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে 5 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে, এ সময় পলাতক শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করলেন পান্না। কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। ট্রাইব্যুনাল বললেন ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হননি। অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন। অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 2 জন সাক্ষ্য দিয়েছেন। পরে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 4 জনকে। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে 12 নভেম্বর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির 3টি মামলার সাক্ষ্য গ্রহণ আজ সকালে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা। এর আগে সোমবার একই অভিযোগে দুদকের অন্য 3টি মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ রাজুক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের তদন্তাধীন মামলাগুলো দ্রুত দৃশ্যমান করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন।
মঙ্গলবার সকালে রংপুরে 22 কোটি টাকা ব্যয়ে দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। আমরা যে অভিযোগ করব, অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। পট পরিবর্তনের পর দুদকের মামলা ও আসামির সংখ্যা বেড়েছে, কিন্তু কমেছে গ্রেফতার। আসামি 1750 হলেও গ্রেফতার হাতে গোনা কয়েকজন। এদিকে সাজাপ্রাপ্ত অর্থ পাচারকারী PK হালদারের রেড নোটিশের মেয়াদও আরও 5 বছর বাড়াতে ইন্টারপোলে চিঠি পাঠাচ্ছে দুদক। সম্প্রতি উন্নয়ন প্রকল্পের 4 কোটি টাকা লুটপাটের মামলায় গ্রেফতার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ। একইভাবে গেল জুলাইয়ে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। এমন হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি আসামিদের গ্রেফতারে তেমন কোনো নজির নেই। তবে কারাগারে থাকা রাজনৈতিক ব্যক্তিদের দুদকের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। দুদকের তথ্য অনুযায়ী 1 বছরে 452 মামলায় আসামি হয়েছেন 1743 জন, আর 348টি চার্জশিটে আসামির সংখ্যা 1443 জন। 452টি মামলায় আসামি করা হয়েছে 1743 জনকে, আর গত 1 বছরে গত আগস্ট থেকে 25 জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে 1443 জনের নামে। তবে আসামি গ্রেফতারে তেমন অগ্রগতি নেই দুদকের। সংস্থাটি বলছে প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তারা গ্রেফতারের উদ্যোগ নিচ্ছেন। আসামি আসলে হেফাজতে নেওয়া দরকার, গ্রেফতার করা দরকার। দুদক তখন কমিশনের অনুমোদন ক্রমে সেই আসামিদের গ্রেফতার করা হয়। এদিকে সাজাপ্রাপ্ত অর্থ পাচারকারী PK হালদারের রেড নোটিশের মেয়াদ শেষ হয় তা আরও 5 বছর বাড়াতে ইন্টারপোলে চিঠি পাঠাচ্ছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে 2025-26 অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এ সময় চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা নির্ধারণ করা হয়, যা গত অর্থ বছরের তুলনায় 2.63% বেশি। বাজারে চাইতে 20% বেশি তো হওয়ার দরকার নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না। আমদানি নির্ভরতা আমাদের যায় নাই, যাবেও না, এবং আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দেই, আমদানি করতে দেই। আরে বাবা, দামটা আগে থেকে তো আমি ছেড়ে দিতে পারি। এদিন বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে। আমরা যে অবস্থা আমরা পেয়েছি দেশের অর্থনৈতিক অবস্থা, এখন 1 বছর পরে যখন আমরা দেখি আমরা নিজেদের আমাদের মতে মোটামুটি সন্তোষজনক। খাদের কিনারে বলি, ডক্টর আনিসুজ্জামান বলে আইসিইউতে ছিলাম আমরা, খাদের কিনারে গিয়ে উনি আর একটু বেশি বলছেন, পড়ে গিয়ে হয়তো আইসিইউতে গিয়ে আমি বলি আমরা তো পড়ে যাই নাই, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। বছর ব্যবধানে 14% থেকে মূল্যস্ফীতি নেমেছে 8.16%, আর বছর শেষে প্রবৃদ্ধি 3.97% থেকে 5.7% হবে বলেও আশাদার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার সঙ্গে বছরে $3 বিলিয়ন বাণিজ্য হলেও বাংলাদেশ থেকে রফতানি হয় নামে মাত্র অংশ। রফতানিকারকরা বলছেন,
দেশটির কাস্টমস জটিলতা ও বাংলাদেশি গুটি কয়েক ব্যবসায়ীদের ছলচাতুরিতে বাড়ছে না আনুষ্ঠানিক রফতানি। শুল্ক ফাঁকি ঠেকাতে তদারকি বাড়ানো ও মুক্ত বাণিজ্য চুক্তি করার তাগিদ অর্থনীতি বিশ্লেষকের। ফরহাদুর রহমানের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে মালয়েশিয়ার সঙ্গে সুদৃঢ় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে যা ক্রমে বাড়ছে, আর এতে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই বৃহৎ বাণিজ্যিক অংশীদার। মালয়েশিয়া থেকে বাংলাদেশ মোটা দাগে পেট্রোলিয়াম পণ্য, পাম অয়েল এবং রাসায়নিক আমদানি করে, আর টেক্সটাইল, পাদুকা এবং পেট্রোলিয়াম পণ্য রফতানি করে। তথ্য বলছে 2024 সালে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল $2.92 বিলিয়ন, যা 2023 সালের তুলনায় 5% বেশি। আন্তর্জাতিক বাণিজ্যের খোঁজ রাখা প্রতিষ্ঠান ওইসি ওয়ার্ল্ডের তথ্য বলছে 2023 সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য হয়েছে $2.78 বিলিয়ন, যেখানে বাংলাদেশ আমদানি করেছে $2.45 বিলিয়ন পণ্য আর রফতানি করেছে মাত্র $329 মিলিয়ন। যদিও 2022 সালে মোট বাণিজ্য ছিল প্রায় $4.5 বিলিয়ন। সে বছর বাংলাদেশ আমদানি করেছিল $4.14 বিলিয়ন, রফতানি হয়েছে $323 মিলিয়ন। রফতানিকারকরা বলছেন দেশটির আমলাতান্ত্রিক ও কাস্টম জটিলতা রফতানিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের শুল্ক ফাঁকি দেওয়ার প্রবণতায় রফতানি বাড়াতে পারছে না তারা। মালয়েশিয়াতে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে আমাদের মতোই, এবং আমরা যেগুলো রেড টেপ ব্যারিয়ার বলি বা দুর্নীতি বলি, তো সেই জায়গাগুলোতেও আসলে আমাদের লোকেরা খুব পরিমাণে এক্সপার্ট না সেই দুর্নীতিগুলোকে ওভারকাম করে ব্যবসা করার বিষয়ে। ওইখানে আমাদের এখান থেকে কিছু ট্রেডার্সরা খুব কম দামে স্টক লটের দামে ওইখানকার ডিউটি ফাঁকি দেওয়ার জন্যে বা নানান অবৈধভাবে গুডস নেওয়ার জন্যে কিছু পন্থা অবলম্বন করে থাকে। সেগুলোকে কি করে বন্ধ করা যায় যে শুধুমাত্র সত্যিকারের যিনি ম্যানুফ্যাকচারার উনি এক্সপোর্ট করতে পারবেন, রপ্তানি করতে পারবেন, এই বিষয়গুলো যদি সরকার আমলে নেয় তাহলে আমার মনে হয় যে রপ্তানি অনেকাংশে বাড়বে। শুল্ক বিভাগের তদারকি বাড়ানোর পাশাপাশি রফতানি বাড়াতে অগ্রাধিকারমূলক ও মুক্ত বাণিজ্য চুক্তি করার তাগিদ অর্থনীতিবিদের। কম মূল্য দেখিয়ে সেখানে প্রোডাক্ট নিয়ে যাওয়া, মানে মালয়েশিয়ার বাজার প্রোডাক্ট নিয়ে গিয়ে বিক্রি করা, এটা যেমন ঠিক নয়, যেটা দেশের জন্য ক্ষতি, একই সঙ্গে কাউন্টারফেইট প্রোডাক্টও আসলে নেওয়া যাবে না সেখানে। দীর্ঘদিনের যে একটা চাওয়া সেটা হলো যে বাংলাদেশ মালয়েশিয়া যদি একটা এফটিএ হয় তাহলে সেটা এই দুটো দেশের জন্য ভালো। বাণিজ্য ঘাটতি কমাতে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে পাবলিক পরীক্ষার খাতা, বানানো হচ্ছে রিলস ও টিকটক। শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করানো হচ্ছে খাতা, এমনকি উত্তরপত্র সংরক্ষণে আছে বোর্ড কর্তৃপক্ষের অবহেলা। দায়ীদের খাতা মূল্যায়ন থেকে বিরত রাখার মতো নামকাওয়াস্তে ব্যবস্থা নিয়েই দায়িত্ব সারছে বোর্ড। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পরীক্ষা সংক্রান্ত এসব অপরাধ বাড়ছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন দায় এড়াতে পারে না বোর্ডও। শাকির আহমেদের রিপোর্ট। চলছে এইচএসসি পরীক্ষা। যেসব বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে সেসব বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য ইতোমধ্যেই পাঠানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পরীক্ষকদের কাছে। তবে খাতা দেখে সংশ্লিষ্ট পরীক্ষক বোর্ডে নম্বরপত্র পাঠানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরপত্রের ছবি ভাসছে। পোস্টে দেখা যাচ্ছে পরীক্ষক নিজে খাতা না দেখে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাচ্ছেন। খাতা মূল্যায়নের পর পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তাও উল্লেখ করা হচ্ছে ফেসবুকে। আরেক পোস্টে দেখা যায় উত্তরপত্রের উপর অনেকেই সেরে নিচ্ছেন খাওয়া দাওয়া। আইন অনুযায়ী পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয় দলিল হিসেবে বিবেচিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশায় শেয়ার করা হচ্ছে এসব উত্তরপত্র। বানানো হচ্ছে রিলস ও টিকটকের নানা কন্টেন্ট। এর আগে উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। পাবলিক পরীক্ষার আইনে এসব অপরাধে 2 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও নেই প্রয়োগ। উত্তরপত্র মূল্যায়ন ও গোপনীয়তা লঙ্ঘনের প্রতিকার কি, এমন প্রশ্নে বোর্ড কেবল কয়েকজন পরীক্ষককে উত্তরপত্র মূল্যায়ন থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েই দায় সারছে। তাদের শাস্তির আওতায় আনাটাই হয়েছে আমাদের একটা আমাদের করণীয়, এইটুকের বেশি আমরা করতে পারি না, আমাদের হাতে সর্বোচ্চ এটি। উত্তরপত্রের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় শিক্ষা বোর্ড কতটা আন্তরিক তা দেখতে এবার যেতে চাই ঢাকা শিক্ষা বোর্ডে।
বুধবার দুপুর 1:45। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এভাবেই পড়ে আছে পরীক্ষার উত্তরপত্র, অথচ সেখানে নেই ন্যূনতম একজন নিরাপত্তা প্রহরীও। বিশেষজ্ঞরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাড়ছে পরীক্ষা সংক্রান্ত এসব অপরাধ, আর এসবের দায়ভার এড়াতে পারে না শিক্ষা বোর্ড কর্তৃপক্ষও। এটি নৈতিক স্খলন, একই সাথে তার বিরুদ্ধে আইনগতভাবেই তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অপ্রতুল আবাসন, মানহীন খাবার ও গবেষণার পর্যাপ্ত সুযোগ না থাকা সহ নানা সংকটে ভুগছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীরা বলছেন, আবাসন সংকট ও সমাধান ও গবেষণার সুযোগ সৃষ্টি সহ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্ষম প্রার্থীকেই প্রতিনিধি নির্বাচন করবেন তারা। আর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ছাত্র সংগঠনের আগ্রহী প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে নিশ্চিত করা হবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। মঞ্জুর রহমানের ছবিতে শাকির আহমদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দা, জরাজীর্ণ ভবনের ছাদ কয়েকটি লোহার পাইপে ভর করে টিকে আছে, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কাও রয়েছে। শুধু এসএম হল নয়, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল এখন ঝুঁকিপূর্ণ। আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থীদের। এই যে অবস্থাগুলো হয়ে আছে এখানে, এটা তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এটা কিন্তু অনেক দিন ধরে এই অবস্থা হয়ে আছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন বিল্ডিং আমরা চাচ্ছিলাম, তো সেদিক থেকে যেন আমাদের হলের প্রতিনিধিরা যেন এই দিকটা নজর দেয়। নোংরা পরিবেশের পাশাপাশি আবাসিক হলের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়াগুলোতে খাবারের মান নিয়েও আছে প্রশ্ন। ডাইনিং সমস্যা, অর্থাৎ খাবার দাবার যে মৌলিক যে চাওয়া পাওয়া, সেটা কিন্তু আমরা পর্যাপ্ত পাচ্ছি না। 40,000 শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির আসন সংখ্যা মাত্র 2,000। তাই গবেষণা তো দূরের কথা, বিভাগীয় পড়াশোনা আর চাকরির প্রস্তুতিতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে আন্তর্জাতিক মানদণ্ডে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারছে না বিশ্ববিদ্যালয়টি। ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষিত প্রার্থীকেই হল ও কেন্দ্রীয় সংসদে ভোট দেবেন তারা। এখানে অমুক হল, তমুক হল, অমুক ভাই করে করে যে তারা মিছিল করে আসছে, এগুলো তো খুবই রিসেন্ট হিস্ট্রি। তো ওই ট্রমা তো আমাদের স্মৃতি থেকে সরে যায় নাই। ছাত্র সংগঠনগুলো বলছে, ডাকসু নির্বাচনে তাদের ইশতেহারে থাকবে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। সহনীয় পর্যায়ের মধ্যে থেকেও যে খাবারের পরিমাণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হয়, সেটার উপরে আমরা জোর দেব। আবাসন সমস্যা, ক্যান্টিনের সমস্যা এবং পরিবহনের সমস্যা, এইগুলোই তো সাধারণত মূল সমস্যা। তো এই জায়গাগুলোতে ছাত্র শিবির সম্পূর্ণ ফোকাস দিয়েই কাজ করবে। কেন্দ্রীয় সংসদের 38টি টিম আছে বাংলাদেশে, সারা বাংলাদেশে কাজ করছে। আমরা কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসেই ছাত্রদের সংকট সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ও কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। এর মধ্যে তফসিল ঘোষণা করে আগামী 15 সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হলেও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে জানান মিশ্র প্রতিক্রিয়া। ডাকসু নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান কমিশন ও রিটার্নিং কর্মকর্তা জানান, সকল প্রতিবন্ধকতাকে দূর করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। 1953 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1989 সালে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত মোট 14 বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ডাকসু নির্বাচনের জোর দাবি জানায়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী 15 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করে। শিক্ষার্থীদের দীর্ঘ 36 বছর পর প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। তবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তাদের। এই নির্বাচনটা যেন স্বচ্ছ এবং একটা ভালোভাবে ছাত্ররা ভোট দিতে পারে।
এদিকে গত 6 আগস্ট খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীর নাম থাকায় ক্ষুব্ধ হয় ছাত্র সংগঠনগুলো। হলগুলোতে বুথ স্থাপন, ভোটার তালিকায় নানা ভুলভ্রান্তি, প্রার্থীদের ডোপ টেস্ট ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা। তড়িঘড়ি করে রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের মতামত ন্যূনতম গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটাতে ছাত্র শিবির সন্তুষ্ট এবং আমরা সান্দার রাকসুকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিচ্ছি। গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলা করেছিল ছাত্র শিবির সহ একটা ক্যাম্পাসের উগ্রবাদী অংশ, তাদের নামও কিন্তু সেখানে আছে। এছাড়া অতীতে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল, যারা সন্ত্রাসের সাথে হল বাণিজ্যের সাথে জড়িত ছিল, তাদের নামটাও আছে। তবে গঠনতন্ত্র ও তফসিল অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। ইতিমধ্যে আমরা প্রক্টর অফিস সহ অন্যান্য বিভিন্ন রেলিভেন্ট অফিস থেকে তথ্যগুলো আমরা পেয়েছি। সেখানে তারা যদি নাম যদি তাদের থেকে থাকে তখন আমরা যেহেতু লিস্টটা পেয়ে গেছি, তারা বাদ পড়ে যাবে। অনার্স মাস্টার্স প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন তাদের সমস্ত ফি পরিশোধ করেছেন এবং যে কোনো হলের সাথে সংযুক্ত আছেন অথবা হলের আবাসিক ছাত্র, তারাই কেবলমাত্র ভোটার হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীরাই শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। সেই অনুযায়ী মোট ভোটার সংখ্যা 25,127 জন। রাকসুতে 23টি পদে, হল সংসদে 15টি ও সিনেট প্রতিনিধি হিসেবে 5টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রতিষ্ঠার 9 বছরেও নির্মাণ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। স্থানীয় 2টি কলেজ ও ভাড়া বাড়িতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, নেই অন্য কোনো সুবিধা। এজন্য স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডর রিপোর্ট। 2016 সালে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন। 2017-18 শিক্ষাবর্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয় একাডেমিক কার্যক্রম। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা বিভাগে প্রায় 1200 শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে প্রতিষ্ঠার 9 বছরে নির্মাণ হয়নি স্থায়ী ক্যাম্পাস। 34 জন শিক্ষক, 54 জন কর্মকর্তা ও 107 জন কর্মচারী নিয়ে শাহজাদপুরের মহিলা কলেজ, সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা 2টি বাড়িতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, নেই অন্য কোনো সুবিধা। এজন্য স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীরা। ক্লাসরুম নাই, ক্লাসের সংকট, আমরা ক্লাস করতে পারি না, আমরা অনেক সময় বাইরে দাঁড়ায় থাকা লাগে। নিজেদের কোনো কিছু নাই, ভাড়া করা, ধার করা, অন্যের কাছ থেকে চেয়ে নেওয়া, তো সেখানে একাডেমিক কার্যক্রম আর কিভাবে চলবে? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ক্যাম্পাসটি, তার জায়গা, জমি, ভিটা জমি সবকিছুই আছে, সবকিছু থাকা সত্ত্বেও আমরা ক্যাম্পাসটা পাচ্ছি না। আমরা অবিলম্বে আমাদের স্থায়ী ঠিকানা যেতে চাই, আমরা নিজেদের আত্মমর্যাদা বোধ নিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে চাই। বিশ্ববিদ্যালয়টিতে আধুনিক সুযোগ সুবিধা থাকার কথা থাকলেও এতদিনে তা না হয় হতাশ উপাচার্য। একটা প্রজেক্ট পাচ্ছে 8 বছর ধরে অনুমোদন পাচ্ছে না, শুধু সংশোধনের গোলক ধাঁধার মধ্যে আমরা ঘুরছি। এটি অগ্রহণযোগ্য এবং শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি রেখে যাওয়া প্রায় 100 একর জমিতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সবশেষ 519 কোটি টাকার একটি প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র যেন মরুভূমি। গেল বছর 5 আগস্টের পর থেকে শুরু হওয়া পাথর লুটপাট অবিরাম চলছে। লাগামহীন লুটপাটে প্রায় পাথর শূন্য হয়ে পড়েছে এলাকা, কমেছে পর্যটকের সংখ্যাও। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় গত 1 বছর ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। চোখের সামনে উধাও এসব পাথর। মূল স্পটের বাম পাশের বড় বড় পাথর নেই, কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে। যত্রতত্র খোঁড়াখুড়ি করে বড় বড় গর্ত সৃষ্টি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে পাথর নিয়ে গেলেও প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি। আইনের প্রশাসনের লোক যদি স্থায়ীভাবে থাকতোই কেন, তাহলে এতগুলা পাথর লুটপাট হইতো না। প্রকাশ্যেই নুকাই করে পাথর লুট করে নিয়ে যায় একটি চক্র। পাথরের অভাব ছিল না এই এলাকায়,
এখন বর্তমানে পাথর নাই, লুইটা পিটা খাইয়ে ফেলছে। পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির কলতান আর সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা বারবার ছুটে আসেন সাদা পাথর পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রটির সেই জৌলুস হারানোয় হতাশ তারা। পাথরের রাজ্য থেকে যদি আসলে পাথরগুলোই না থাকে তাহলে আমরা কেন আসবো এখানে? ভালো লাগছে না, এখানে আসতে তো আর মন চাবে না কারোর। প্রাকৃতিকভাবে সৃষ্ট পর্যটন কেন্দ্র সাদা পাথরে 2017 সালে পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে 5 একর জায়গা জুড়ে জমা হয় পাথর। 2017 সালের দিকে ফের পাথর জমা হওয়ায় উপজেলার প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, কোম্পানিগঞ্জ, সিলেট। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন। রাজশাহী বিভাগের বেশিরভাগ সড়কের বেহাল দশা। ভাঙাচোরা সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম ভোগান্তিতে স্থানীয়রা। দ্রুত সংস্কারের দাবি তাদের। সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহীর পবা উপজেলার দুয়ারীবাজার থেকে তানোরের চান্দুরিয়া পর্যন্ত সড়ক খানাখন্দে ভরা। রাস্তায় বড় বড় গর্তের উপর দিয়ে চলতে গিয়ে মানুষের ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। একই চিত্র উপজেলার অন্য সড়কেরও। নওগাঁর সুপারিপট্টি সুলতানপুর কালীতলার অবস্থা সবচেয়ে নাজুক। রাস্তার পিচ উঠে হাঁটু পর্যন্ত কাদায় ভরা। বগুড়ার কাহালুর বাকরা থেকে চান্দাই 2 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য 3 মাস আগে খুঁড়ে রাখা হলেও ঠিকাদার লাপাত্তা। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জ রায়গঞ্জ তারাশের হাটপাঙ্গাসী সড়ক। একই অবস্থা নাটোরের গ্রামীণ সড়কগুলোর। পথচারীদের পাশাপাশি চরম ভোগান্তিতে যানবাহন চালকরা। কোথাও কোথাও 1 হাঁটু কাদো, তো এটা তো বছরকে বছর ধরে আমাদের ভোগান্তি। 3 নাম্বার বালু, 4 নাম্বার সিমেন্ট খোয়া মোয়া দিছে, পানি হয়েছে আবার চলে গেল উড়ে। চাকা মাকা বিয়ারিং টিয়ারিং সব নষ্ট হয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ, এতটাই নাজুক যে সামান্য একটু বৃষ্টি হলেই চিন্তা করতে হয় কিভাবে বাইরে বেরোবো। রাস্তার অবস্থা খুবই খারাপ, বহুদিন থেকে এই অবস্থা। রাস্তাঘাটে খুব গাড়ি ঘোড়া খুব দুর্ঘটনা ঘটছে। আমরা যখন বিদ্যালয়ে যাই তখন আমাদের পোশাকে অনেক নোংরা হয়। এই যে সরকারি যে বরাদ্দগুলো, এই বরাদ্দগুলো যায় কোথায়? আমরা চাই এটা যেন দ্রুত রাস্তাটা হয়ে যায়। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় খানাখন্দে ভরা অনেক রাস্তার সংস্কার কাজ করতে পারছেন না বলে জানান দায়িত্বশীলরা। তবে যেসব রাস্তার কাজ চলমান আছে তার গুণগত মান ঠিক রাখতে নিয়মিত মনিটরিং চলছে বলে জানায় এলজিইডি। আমাদের প্রাথমিক যে 80 কোটি টাকা বরাদ্দ, এটা অপতুল। আমরা স্পেশাল কিছু বরাদ্দ আরও অন্যান্য রাস্তা আমরা প্রায়োরিটি বেসিস আমরা বাস্তবায়ন করব। রাস্তা সচল করার জন্য আমাদের স্থানীয় সরকারের যে বাজেট আছে এই বাজেটের মধ্যে হবে। যদি আমাদের তারপরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অতিরিক্ত বরাদ্দ চাবো। পরপর 3 বছর বরাদ্দের মাধ্যমে আশা করতেছি যে সকল কাজই সমাপ্ত হবে। এখন টেন্ডার প্রক্রিয়া এবং কাজ শুরুর জন্য যতটুকু সময় দরকার এটা আসলে সরকারের বিষয়। আমাদের এখান থেকে যতটুকু কাজ করা সেটা আমরা করেছি। বিভাগে এলজিডি ও সড়ক জনপদের আওতায় কাঁচা রাস্তা আছে 6210 কিলোমিটার। এবছর প্রায় 400 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য 220 কোটি টাকা বরাদ্দ চেয়ে পেয়েছে 80 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নাটোর চিনিকল থেকে 90 লাখ টাকার বেশি যন্ত্রাংশ ডাকাতি হওয়ার ঘটনায় 7 জন গ্রেফতার হলেও লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে আগামী নভেম্বর থেকে আখ মারাই অনিশ্চিত হয়ে পড়েছে, যার প্রভাবে চিনিকলটি লোকসান গুনবে দাবি সংশ্লিষ্টদের। তবে পুলিশ বলছে লুটের মালামাল উদ্ধারে অভিযান চলছে। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। গত 3 আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নাটোর চিনিকলে 12 নিরাপত্তা রক্ষীকে বেঁধে একদল ডাকাত মালামাল লুট করে টাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় গ্রেফতার করা হয় 7 জনকে। তবে 10 দিন পেরিয়ে গেলেও লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। কারখানার সংশ্লিষ্টরা বলছেন 2008 সাল থেকে টানা লোকসান গুনছে চিনিকল। চিনির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় গত বছর 4 কোটি টাকা লোকসান কমানো হয়েছে। চিনিকলটি লাভজনক করতে 2025-26 সালের মাড়াই মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু লুট হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় নভেম্বর থেকে আখ মাড়াই অনিশ্চিত হয়ে পড়েছে। এতে লোকসানে পড়ার শঙ্কায় মিল সংশ্লিষ্টরা। ডাকাত যে ঘটনা ঘটেছে এই লুণ্ঠিত মালামাল আমরা উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। প্রশাসন, পুলিশ সবাই সহযোগিতা করতেছে। আমরা অতি দ্রুত এই মালামালগুলো পেলে মিল সুষ্ঠুভাবে রেডি করে নিয়ে আমরা নভেম্বরেই
ইনশাল্লাহ মারি কার্য শুরু করতে পারবো বলে আশাবাদী। পুলিশ বলছে লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধারে অভিযান চলছে। কিছু সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করছি, আশা করি আমরা দ্রুত পুরা ঘটনার যারা জড়িত তাদেরকে সহ মালামাল উদ্ধার করতে আমরা সক্ষম হব। 2008 সাল থেকে গত মৌসুম পর্যন্ত চিনিকলটি 200 কোটি টাকার উপর লোকসান গুনেছে। লাভে আনতে আগামী মৌসুমে 1,30,000 মেট্রিক টন আখ মাড়াই করে 8,200 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সময় সংবাদ, নাটোর। সম্ভাবনা তৈরি হলেও রফতানি জটিলতায় চলতি মৌসুমে মুখ থুবড়ে পড়েছে বিদেশে আম রফতানি। এতে বাড়তি খরচ করে লোকসানে পড়ছেন চাঁপাইনবাবগঞ্জের আম বাগানিরা। কৃষি বিভাগ বলছে বিদেশে আম রফতানি বাড়াতে এবং রফতানি প্রক্রিয়া সহজ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। চলতি মৌসুমের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগান পরিদর্শনে এসেছিলেন চীন, আলজেরিয়া, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও রফতানিকারকরা। আম বাগানের সার্বিক পরিবেশ, চাষ পদ্ধতি ও নিরাপদ আম উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। পাশাপাশি রফতানি নিয়ে সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছিল আশ্বাস। এতে উৎসাহ পেয়ে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পাশাপাশি অনেক কৃষকই সঠিক পরিচর্যা ও বাড়তি যত্নে নজর দেন। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন করে ভালো দাম পাওয়ার আশা থাকলেও প্রত্যাশা অনুযায়ী রফতানি না হয় বাধ্য হয়ে আম বিক্রি করতে হচ্ছে স্থানীয় বাজারে। আমরা আশাবাদী ছিলাম এবং প্রান্তিক কৃষকও খুব একটা আশাবাদী ছিল যে না হলেও 3,000 মেট্রিক টন বাইরে গেলে এই 3,000 মেট্রিক টন দেশে বিক্রি হলে ভালো একটা দাম পাবে। উৎপাদন অনেক ভালো হয়েছিল, কিন্তু সর্বোপরি আমরা আমাদের এই আম চায়নাতে রপ্তানি করতে পারিনি। আমরা অনেক হতাশাগ্রস্ত হয়েছি এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত। রাষ্ট্রীয়ভাবে টেকসই কোনো কর্মপরিকল্পনা না থাকার কারণে কিন্তু আমরা যারা আমাদের মতো যারা রপ্তানিযোগ্য আম উৎপাদন করে থাকি আমরা কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। লোকাল মার্কেটে বিক্রি করতে হচ্ছে, লোকাল মার্কেটে বিক্রি করতে তেমন আমাকে দাম দিচ্ছে না। এটা উৎপাদন করতে আমাদের খরচটা তো বেশি। প্রক্রিয়াকরণ দরকার। আমের প্রক্রিয়াকরণের মধ্যে আমের পাউডার হতে হবে, ড্রাই ম্যাঙ্গো হতে হবে, পাকা আমের। ফাইটোস্যানিটারি ও নানা জটিলতায় প্রত্যাশা অনুযায়ী আম রফতানি করা যায়নি। রফতানি সহজ করতে কাজ করছেন বলে জানায় কৃষি বিভাগ। আমরা মাঠ পর্যায়ে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য উত্তম কৃষি পরিচর্যা সহ যে সমস্ত প্রযুক্তিগুলো আছে সেগুলো কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে এবং সেভাবে আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদনের উদ্যোগ নিয়েছি। আমরা মানসম্মত আম উৎপাদনের জন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ আমরা 15টা জেলায় কাজ করছি। তো চাষ করছে আমাদের মূল কাজ আমরা মূলত করছি কৃষকদের আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে আমরা আমটাকে বাজারজাত করার চেষ্টা করছি। চলতি মৌসুমে জেলায় 237 জন আম চাষির রফতানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 6,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। বিপরীতে এখন পর্যন্ত আম রফতানি হয়েছে 152 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ময়মনসিংহে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে পশুপালন অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শিক্ষার্থীরা জানান প্রাণী সম্পদ খাতের সামরিক উন্নয়ন ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হেজবেস্ট্রি ডিগ্রি চালু করতে হবে। এ সময় শিক্ষার্থীরা 24 ঘন্টার আলটিমেটাম শেষে প্রশাসনিক ভবনে তালা দিতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার জন্য সময় চায়। পরে বুধবার দুপুর 2টা পর্যন্ত সময় দেয় শিক্ষার্থীরা। বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধের প্রতিবাদ ও 3 দফা দাবি আদায়ে ব্লকেট কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকে টানা 6ষ্ঠ দিনের মতো শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে দাবি আদায়ে ব্লকেট কর্মসূচি পালন করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। আন্দোলনকারীরা জানান শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার বেহাল দশা। মান উন্নয়নে বছরের পর বছর ধরে দাবি জানালেও স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ভ্রুক্ষেপ নেই। অন্যদিকে একই দাবিতে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থী সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। সাভারে রাতের আঁধারে টিসিবির পণ্য পাচারকালে ট্রাকসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার
আরাফাতুল ইসলাম। এ সময় তিনি জানান, সোমবার রাতে পিকআপ ভ্যানে টিসিবির পণ্য পাচার হচ্ছে এমন খবরে সাভারের রাজাসন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 1800 লিটার সয়াবিন তেল, 30 বস্তা আটা, 16 বস্তা চিনি ও 27 বস্তা মসুর ডাল জব্দ করা হয়। একই সঙ্গে পিকআপ ভ্যান সহ চালক লিটন মিয়াকে আটক করা হয়। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে 2.5 কোটি টাকা মূল্যের 15টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার থেকে 2 কিলোমিটার ভেতর দিয়ে একজন স্বর্ণ নিয়ে ভারত যাচ্ছিল। এ সময় তার গতিবিধি সন্দেহ হয়। পরে তল্লাশির কথা বলে হাতে থাকা পলিথিনে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পোটলাটি উদ্ধার করে পলিয়ানপুর ক্যাম্পে এনে স্কচ টেপে মোড়ানো 15টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। নীলফামারী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর মুন্সিপাড়ার শহীদ মোস্তফা লেন রেলের একটি কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কোয়ার্টারটিতে চটপটি বিক্রেতা জাহিদুল ইসলাম একাই থাকতেন। গত রোববার ঘরে তালা ভিড়ে বাইরে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি। তবে এক প্রতিবেশীকে ফোন দিয়ে মরদেহটি দাফনের অনুরোধ করেন তিনি। খবর পেয়ে তালা ভেঙে ঘরের খাটে চাদরে মোড়ানো অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাভারের আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় সাংবাদিক জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টা করা হয়। ভুক্তভোগী জানান, কয়েকদিন ধরে ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ বিক্রি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের কাজ করছিলেন তিনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায় ফার্মেসি ব্যবসায়ী ইমন ও তার সহযোগীরা। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। রাজশাহীতে পদ্মা নদীতে বেড়েছে পানি, প্লাবিত হচ্ছে চরের জনপদ, সঙ্গে অব্যাহত রয়েছে ভাঙন। এ কারণে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বর্ষায় পদ্মার ভয়াল রূপ, পানির স্তর বিপদসীমা ছুঁই ছুঁই। বাড়ছে নদীর গর্জন, স্রোতের তীব্রতা। ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে বালুচর। এই নিচে ছিল, কিন্তু পানিটা আজকে উপরে উঠে গেছে। পানি বেড়ে যাচ্ছে, এভাবে প্রতিনিয়ত পানি বাড়তে থাকলে পরে সমস্যা হয়ে যাবে। সতর্কতায় টি বাঁধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। সদর, গোদাগাড়ি, চারঘাট, বাঘার পদ্মা তীরবর্তী এলাকা ও কয়েকটি চরাঞ্চল প্লাবিত হয়েছে। বসতভিটা, কৃষি জমি নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আমাদের দোকান পাশার ছিল, দোকান পাশার সব ডুবে গেছে। কিছুটা মালপত্র হয়তো আমরা পার করতে পেরেছি। নদীর এলাকায় যারা ব্যবসা করতাম সবাই ডুবে যাচ্ছে, কিছুদিনের ভিতরে সব কিছুই বন্ধ হয়ে যাবে। আরও 2 দিন পানি বৃদ্ধি পেতে পারে। পানির স্তর ও ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আমরা সবাই সতর্ক পজিশনে আছি। অলরেডি আমরা হচ্ছে আমাদের পদ্মার যে রিলেটেড আপনার হচ্ছে শহররক্ষা বাঁধ এবং হচ্ছে অন্যান্য যে রাজশাহী জেলার যে বাঁধগুলো আছে পদ্মার তীরবর্তী, সেই বাঁধগুলোতে নিয়মিত মনিটরিং করতেছি। প্লাস আমরা যে এটি বাঁধ আই বাঁধ এই এরিয়াগুলোতে আপনার হচ্ছে আমরা নদীর ভিতরে কনস্ট্রাক্ট করছি। রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা 18.05 মিটার। পানিতে রাজশাহী নগরীর ওপারে ভারত সীমান্তের চর খিদিরপুর ও খানপুরের বেশিরভাগ অংশ ডুবে গেছে। নগরীর তালাইমারি, কাজলা, পঞ্চবটি, পাঠানপাড়া, লালনশাহ মঞ্চ, শ্রীরামপুর সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শতাধিক পরিবার নিরাপদ আশ্রয়ে রাজশাহী শহরের বাঁধের পাশে আশ্রয় নিয়েছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় বন্ধ করে দেওয়া হলো 16টি জলকপাট। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি জানান, সম্প্রতি উজানের ঢল আর টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যায়, তুলে যায় বেশ কয়েকটি নিম্নাঞ্চল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে জানালে নির্দেশনা অনুযায়ী 5 আগস্ট মধ্যরাতে বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। 1 সপ্তাহ পরে পানি কমে আসলে আবারও বন্ধ করা হয় জলকপাট।
কাপ্তাই বাঁধের জলকপাট বন্ধ করায় কর্ণফুলী নদীতে মাছ ধরার হিড়িক পড়েছে। আনন্দ উল্লাসে মাছ শিকার করছেন জেলে সহ স্থানীয়রা। দীর্ঘ 8 দিন চালু থাকার পর সকালে বন্ধ করে দেওয়া হয় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। গত এক সপ্তাহ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বাঁধের পানি বিপদসীমায় পৌঁছে আশেপাশের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিপদসীমার নিচে আসা ও প্লাবিত অঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় কপাটগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বাইরের খবর। সব ইসরায়েলি জিম্মি ফেরত এবং হামাস আত্মসমর্পণ করলেই কেবল শেষ হবে গাজা যুদ্ধ। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা এখন একটি সমন্বিত চুক্তির দিকে এগোচ্ছে। শান্তি চুক্তি প্রণয়নে ইসরায়েল ও হামাসের সঙ্গে একযোগে আলোচনায় থাকার বার্তা দিয়েছে মিশর। এরই মধ্যে গাজায় দখলদারদের ন্যাক্কারজনক আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 89 জন, যাদের মধ্যে 31 জন মারা গেছেন ত্রাণ নিতে গিয়ে, আর আহত হয়েছেন 513 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি, আহত হন 5 শতাধিক। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন অনেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 227, যার মধ্যে 103 জনই শিশু। গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন এমন একটি সমন্বিত চুক্তির দিকে এগোচ্ছে যাতে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করা হয়, ধাপে ধাপে নয়। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইসরায়েলের দাবিতে কোনো পরিবর্তন হয়নি। সব জিম্মি ফেরত এবং হামাস আত্মসমর্পণ করলেই কেবল যুদ্ধ শেষ হবে। এমনকি ইসরায়েল গাজায় অনির্দিষ্টকালে নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। গাজায় শান্তি চুক্তি প্রণয়নে ইসরায়েল ও হামাসের সঙ্গে একযোগে আলোচনায় রয়েছে মিশর। একই দিন কায়রোর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, কয়েকটি বিষয়ে সমঝোতা হলেও এখনো কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। তবে মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটিয়ে পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নেওয়া, যা হবে রাজনৈতিক দিগন্ত তৈরি করা এবং তা শেষ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে বলেও জানান তিনি। এরই মধ্যে ইসরায়েলের হাইফা, নেগেভ, আল রাশরাশ ও বীরশেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকায় চলমান নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে হাউথিরা। এদিকে তেল আবিবের সেনা সদর দফতরের সামনে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে সমাবেশ করেছেন ইসরায়েলের বিমান বাহিনীর সাবেক পাইলট ও রিজার্ভ সদস্যরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজার শ্রবণ প্রতিবন্ধী সাংবাদিক বাসেম আল হাবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা পৌঁছে দিচ্ছেন কথা ছাড়া, শুধুমাত্র হাতের ভাষা ব্যবহার করে। ইশারা ভাষায় যুদ্ধের চিত্র তুলে ধরে পৌঁছে দিচ্ছেন হাজারো মানুষের কাছে। ধ্বংসস্তূপের ভেতর থেকেও গাজার প্রতিবন্ধী সম্প্রদায়ের কণ্ঠস্বর শোনাতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। 30 বছর বয়সী বাসেম আল হাবেল জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী। ডেফ জার্নালিস্ট ইন গাজা পরিচয়ে ইনস্টাগ্রামে 1,41,000 অনুসারীর কাছে ইশারা ভাষায় তুলে ধরছেন যুদ্ধের প্রতিদিনের চিত্র। ধ্বংসস্তূপ, আহতদের বহন কিংবা মাটিতে পড়ে থাকা আটা কুড়িয়ে নেওয়ার দৃশ্য সবই ধরা পড়ছে তার ক্যামেরায়। যুদ্ধ শুরুর পর বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে গাজা সিটির এক তাঁবুতে পরিবার সহ বাস করেন বাসেম। দিনের বেলা ধারণ করা ভিডিও রাতে সম্পাদনা করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে পৃথিবী জানতে পারে গাজার বধির জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা। আমরা আমাদের আওয়াজ বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই যুদ্ধ শেষ হোক। আমরা চাই এখানে খাবার প্রবেশ করুক। এই পরিস্থিতির সমাধান চাই যাতে আমরা সুখী হতে পারি। 78 বছর বয়সী জর্ডান প্রবাসী ওদে ইউসুফ প্রতিদিন অনুসরণ করেন বাসেমের ভিডিও। তিনি বলেন, সব সংবাদই মুখে বলা হয় যা তিনি বুঝতে পারেন না, তবে এই ইশারা ভাষা ব্যবহারকারী সাংবাদিকের বার্তা পুরোপুরি বুঝতে পারেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মিয়ানমারের বন্দি শিবিরে আটকদের ওপর বৈদ্যুতিক শক দেয়া সহ মারাত্মক নির্যাতন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় ইন্ডিপেন্ডেন্ট
ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার। এর মধ্যে জনসমর্থনহীন নির্বাচন জনগণের কোনো কল্যাণে আসবে না বলে দাবি করে রাখাইন নিয়ন্ত্রণাধীন 14টি উপজেলার ভোট আটকে দিয়েছে আরাকান আর্মি। এদিকে সামরিক জান্তা বাহিনীর হাতে ভারতীয় রাডার প্রযুক্তি পৌঁছানোর ইঙ্গিত মিলেছে ফাঁস হওয়া এক গোপন নথিতে। মিয়ানমারে 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিল জান্তা সরকার। গত মাসের শেষে তা প্রত্যাহার করে ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেও রাখাইনে নিয়ন্ত্রণাধীন 14টি উপজেলার ভোট আটকে দিয়েছে আরাকান আর্মি। এ বিষয়ে মুখপাত্র থাইং থু খা বলেছেন, জনসমর্থনহীন নির্বাচন জনগণের কোনো কল্যাণে আসবে না, বরং বিভ্রান্তি বাড়াবে। এর মধ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আটকদের ওপর ধারাবাহিকভাবে নির্যাতন চালাচ্ছে বলে প্রমাণ পেয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের তদন্তকারীরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন মেকানিজম ফর মিয়ানমার বলে, মারধর, বৈদ্যুতিক শক, এমনকি প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলার মতো নির্যাতনের শিকার হয়েছেন ভুক্তভোগীরা। কেউ কেউ আবার নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছে বলেও বলা হয় প্রতিবেদনে। এ বিষয়ে IIMM এর প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, তদন্তকারী দলটি রাখাইন রাজ্যে সম্প্রদায়গুলোর বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা নিয়ে নতুন তদন্ত শুরু করেছে। এদিকে সামরিক জান্তা বাহিনীর হাতে ভারতীয় রাডার প্রযুক্তি পৌঁছানোর ইঙ্গিত মিলেছে ফাঁস হওয়া এক গোপন নথিতে। এতে বলা হয়েছে, ভারতীয় কোম্পানি অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড এবং তাদের মিয়ানমার অংশীদার ড্রোন ও নিম্ন উচ্চতার বিমান শনাক্তকারী দৃষ্টি রাডারের প্রযুক্তি উপস্থাপন করবে জান্তা বাহিনীর কাছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। 24 ঘন্টার জন্য কেনাকাটা বন্ধের ডাক দিয়েছেন কমিউনিটির বাসিন্দারা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে অঙ্গরাজ্যটির ম্যাক আর্থার পার্ক দখল করে বিক্ষোভকারীরা। তাদের দাবি, তাদের ICE অভিযানে পরিবার বিচ্ছিন্নতা ও অভিবাসী কমিউনিটির আতঙ্ক বন্ধ করতে হবে। এ সময় কেউ পায়ে হেঁটে, কেউ বা সাইকেলে এসে যোগ দেন সমাবেশে। এদিন সমাবেশের বক্তারা ক্রেতাদের কেনাকাটার ক্ষমতাকে প্রতিবাদের হাতিয়ার করার আহ্বান জানান। বিশেষ করে হোম ডিপোর মতো দোকান বয়কটের ডাক দেন তারা। একই সঙ্গে সামরিক উপস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে অভিবাসন কর্তৃপক্ষের যে কোনো সহযোগিতা বন্ধের দাবি তোলা হয়। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে পর্তুগালের আবহাওয়া বিভাগ। পথচারীদের শীতল রাখতে রাস্তার ধারে পানি ছেটানোর ব্যবস্থা করেছে জার্মানির কোলন শহর কর্তৃপক্ষ। আর স্পেনের মাদ্রিদে আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহ। এদিকে অসহ্য গরমের জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। সূর্যের তেজে নাজেহাল প্রাণ প্রকৃতি। একটু স্বস্তির আশায় রাস্তার ধারের ফোয়ারায় নেমে পড়েছেন অনেকে, ছুটছে শিশুরাও। স্থানীয় সময় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো দাবদাহের কবলে পড়ে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোদো। এ সময় তাপমাত্রা দাঁড়ায় 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জারি করা হয় রেড অ্যালার্ট। বাসিন্দাদের গরম থেকে স্বস্তি দিতে বিনামূল্যে বা কম মূল্যে কিছু সুইমিং পুল ও বিনোদন কেন্দ্রে প্রবেশের সুযোগ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। আবহাওয়া বিভাগ জানায়, তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে দেশটির পূর্ব মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলেও। তাপপ্রবাহে প্যারিসের সেইন নদীতে সাঁতার কাটতে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। গরমে নাজেহাল পর্তুগালের লিসবনবাসীও। হাত পাখা, টুপি, ছাতাই যেন একমাত্র ভরসা তাদের। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুইমিং পুলে নেমে খানিকটা স্বস্তি খোঁজার চেষ্টা করছেন জার্মানির ফ্রাঙ্কফুর্টের বাসিন্দারা। পথচারীদের শীতল রাখতে রাস্তার ধারে পানি ছেটানোর ব্যবস্থা করেছে ক্লোন শহর কর্তৃপক্ষ। বসনিয়া ও হার্জেগোভিনা জুড়ে তাপমাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আশ্রয় নেন পাহাড়ি অবকাশ যাপন কেন্দ্রে। তীব্র দাবদাহে নাজেহাল স্পেনের রাজধানী মাদ্রিদের বাসিন্দারা। আগামী সোমবার পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। দাবানলের ভয়াবহতা ঠেকাতে তুরস্কে বন্ধ করা হয়েছে একটি বিমানবন্দর ও প্রণালী। ইউরোপের দেশ ফ্রান্সেও পুড়ে গেছে প্রায় 500 একরের বেশি বন। স্পেনে 2000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একই চিত্র দেখা গেছে পর্তুগাল, আলবেনিয়া, এমনকি
ক্রোয়েশিয়াতেও। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় চানাক্কালে প্রদেশের বিস্তীর্ণ বনাঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। সতর্কতা জারি করে বন্ধ করা হয় স্থানীয় বিমানবন্দর ও দার্দেনেলিস প্রণালী। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। দাবানলে পুড়ে গেছে ইউরোপের দেশ ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উডল্যান্ডের 500 একরের বেশি বন। এছাড়া কৃষিজমি, গাছপালা ও অনেক গ্রামের বাড়িঘরও পুড়ে গেছে। ইউরোপের আরেক দেশ স্পেনের ভিলেজারিস জ্বলছে দাবানলে। দেশটির ক্যাস্টাইল ও লিওন অঞ্চলের শহর ভিলেজারিসের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। 2000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এর মধ্যেই দেশটিতে তাপপ্রবাহ বেড়েই চলেছে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 44 ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। স্পেনের পাশের দেশ পর্তুগালও পুড়ছে দাবানলে। মঙ্গলবার দেশটির ত্রানকোসো এলাকায় একটি বনে দাবানল দেখেন দমকল কর্মীরা। এর আগে শনিবার দেশটির লিসবন শহরের উত্তর পূর্বে আগুনে পুড়ে যায় 350 কিলোমিটার এলাকা। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ মন্টিনিগ্রোতেও দেখা দিয়েছে দাবানল। স্থানীয় বাসিন্দারা জানান, হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বাড়িঘর। তীব্র দাবদাহের মধ্যেই বাতাসে ছড়িয়ে পড়েছে আগুন। আলবেনিয়ায় ভেসসা রিভার ন্যাশনাল পার্কেও ছড়িয়েছে দাবানল। রাজধানী তিরানা থেকে 20 কিলোমিটার দূরে আরবানা গ্রাম রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্রোয়েশিয়ার উপকূলীয় গ্রামেও ছড়িয়ে পড়েছে দাবানল। ঘরবাড়ি, হোটেল রক্ষায় হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে পানি। দাবানল ছড়িয়ে পড়েছে 3টি এলাকায়। পুড়ে গেছে অন্তত 300 হেক্টর বনভূমি। বাতাস বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার শ্রম সংকট মেটাতে উত্তর কোরিয়ার হাজার হাজার শ্রমিক পাঠানো হচ্ছে নির্মাণ কাজে, যেখানে কাজের পরিবেশ এতটাই অমানবিক যে পালিয়ে আসা শ্রমিকরা বলছেন তারা দাসের মতো জীবন কাটাচ্ছেন। এমন তথ্যই উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে চলতি বছরই 50,000 শ্রমিক পাঠাতে পারে পিয়ংইয়ং। শ্রমিকের ঘাটতি মেটাতে উত্তর কোরিয়া থেকে হাজার হাজার শ্রমিক আনছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে গেল বছর রাশিয়ায় গেছে 10,000-এর বেশি শ্রমিক। এবছর সেই সংখ্যা ছাড়াতে পারে 50,000। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়া থেকে পালিয়ে আসা 6 জন উত্তর কোরীয় শ্রমিক জানান, দিনে 18 ঘন্টা করে কাজ করতে হয় তাদের। পাশাপাশি তাদেরকে দেয়া হয় বছরে মাত্র 2 দিন ছুটি। শ্রমিকরা আরও জানান, নোংরা কন্টেইনারে তাদের বাসস্থান। একই সঙ্গে উত্তর কোরীয় শ্রমিকরা আরও জানান, তাদেরকে দেয়া হয় সামান্য খাবার। বেতন হিসেবে মাসে $100 থেকে $200 কাগজে লেখা হলেও সেটাও হাতে আসে দেশে ফেরার পর, যার বেশিরভাগই কেটে নেয় রুশ সরকার। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়া থেকে আসা শ্রমিকদের সকল কার্যক্রম পিয়ংইয়ংয়ের গোয়েন্দা এজেন্টদের নজরদারিতে থাকে। জাতিসংঘ 2019 সালে বিদেশি উত্তর কোরিয়ার শ্রমিক নিয়োগ নিষিদ্ধ করে। তবে রাশিয়া এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্টুডেন্ট ভিসা দেখিয়ে শ্রমিক নিচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশ থেকে সব পথ কুকুরকে 8 সপ্তাহের মধ্যে আশ্রয়কেন্দ্রে সরানোর নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কুকুরের কামড়ের ঝুঁকি বাড়ায় নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত। একসঙ্গে এত কুকুর আশ্রয়কেন্দ্রে নেওয়া বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রাণী অধিকার কর্মীরা। সরকারি হিসাবে চলতি বছরের জানুয়ারিতেই ভারত জুড়ে কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন প্রায় 4,30,000 মানুষ। এ কারণে স্থানীয় সময় সোমবার ভারতের নয়াদিল্লিতে সব পথ কুকুরকে 2 মাসের মধ্যে সরকারি আশ্রয়কেন্দ্রে নেয়ার নির্দেশ দেন শীর্ষ আদালত। স্থানীয় গণমাধ্যমে শিশুদের ওপর পথ কুকুরের হামলা ও কিছু ক্ষেত্রে মৃত্যুর খবর প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে। দিল্লি সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যুক্তি দেন, স্টেরিলাইজেশন কুকুরের জন্মহার বৃদ্ধির গতি কমায়, কিন্তু র্যাবিসের ঝুঁকি দূর করতে পারে না। এই নির্দেশকে ঘিরে সমালোচনা উঠেছে প্রাণী সংরক্ষণ মহলে। প্রাণী অধিকার কর্মী গৌরী মৌলেখী জানান, একসঙ্গে এত কুকুর আশ্রয়কেন্দ্রে নেওয়া বড় চ্যালেঞ্জ। এদিকে দিল্লির ইন্ডিয়া গেটে একদল কুকুরপ্রেমী নারী বিক্ষোভের চেষ্টা করলে দ্রুত সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। স্টেট অফ পেট হোমলেসনেস জরিপে বলা হয়, ভারতে 5,25 লাখ পথকুকুর রয়েছে, যার মধ্যে বর্তমানে 8 লাখ আছে আশ্রয়কেন্দ্রে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
স্টকহোমের একটি বাগানে পাশাপাশি চাষাবাদ হচ্ছে বাংলাদেশ সুইডেনের নানা ধরনের সবজি। 20 জনের বেশি সুইডিশ নাগরিক নিয়মিত কাজ করেন এই বাগানে। শুধু কৃষিকাজ নয়, এটি হয়ে উঠেছে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও মানসিক প্রশান্তির কেন্দ্রস্থল। শফিউল আলমের রিপোর্টে বিস্তারিত। লাল শাক, ধনিয়া পাতা, মরিচ, লাউ, কুমড়া, টমেটো সহ নানা দেশীয় সবজির চাষাবাদ হচ্ছে সুইডেনের স্টকহোমের একটি বাগানে। সঙ্গে চাষ হচ্ছে সুইডিশ আলু, গাজর ও ফুলের। এ যেন দুই দেশের কৃষি ও সংস্কৃতির মিলন মেলা। সুইডেনের স্টকহোমে শখের বসে এক অনন্য বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি রহমান মিদা। স্থানীয় সুইডিশদের নিয়ে দেশটির মাটিতে বড় পরিসরে আবাদ করছেন বাংলাদেশি সবজির। এক পাশে চাষ হচ্ছে দেশি সবজি, অন্য পাশে স্থানীয় সবজি ও রঙিন ফুলের। আমরা কাজ করতেছি যারা সবাই মিলে, সবারই একটা দেখা গেল যে ভালো উদ্দেশ্য, স্ট্রেস কাটানোর একটা সময়, রিল্যাক্সেশনের একটা সময়, একই সাথে নিজের হাতে ইকোলজি ফুড, সরাসরি হ্যান্ড টু মাউথ। 20 জনেরও বেশি সুইডিশ এ বাগানে নিয়মিত কাজ করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু কৃষিকাজ নয়, বরং দুই দেশের সংস্কৃতির আদান প্রদান। আমি 28 বছর ধরে শিক্ষিকা হিসেবে কাজ করছি, তবে কাজের পাশাপাশি আমি চাষাবাদ করা পছন্দ করি। গত বছর থেকেই আমি রহমানের সাথে চাষাবাদের সহায়তা করছি। এটা প্রকৃতির সাথে থাকার সুবর্ণ সুযোগ, সেই সাথে আমাদের সামাজিক হতে শেখায়। এখানে অর্থনীতির একটি বিষয় আছে, কোনটা ভালো ফলন দিতে পারে। এখানে শেখার আছে কিভাবে বা কতগুলো ধাপ পেরিয়ে খাবারগুলো আমাদের প্লেটে আসে। বাংলাদেশি অতিথেয়তা আর সংস্কৃতি বিদেশে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত দেশীয় এই সবজির বাগান, যেখানে সুইডিশ নাগরিকরা নিজের হাতে চাষ করছেন বাংলাদেশি সবজি, যা সুইডিশদের মন জয় করে ছড়িয়ে দিচ্ছে নতুন এক বার্তা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ক্রিকেটারদের আগে ঘরোয়া কোচদের নিয়ে কাজ শুরু করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। কর্মশালার পাশাপাশি হাতে কলমে মোহাম্মদ সালাউদ্দিন, তারেক আজিজদের দীক্ষা নিয়েছেন তিনি। মূলত ঘরোয়া স্তর থেকে যেন ইম্প্যাক্ট ক্রিকেটার বের করে আনতে পারেন সে বিষয়ে আলোচনা করেছেন লোকাল কোচদের সঙ্গে। তাছাড়া কিভাবে পাওয়ার ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো নিয়েও কথা বলেন উড। আধুনিক ক্রিকেটে পরিচিত শব্দ ইম্প্যাক্ট ক্রিকেটার। ব্যাট কিংবা বল হাতে ম্যাচের জয়ে ভূমিকা রাখা। বোলাররা মাঝে মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারলেও ব্যাটাররা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর সেই ঘাটতি দূর করতে এশিয়া কাপে যাওয়ার আগে বিসিবির নতুন উদ্যোগ পাওয়ার হিটিং কোচ নিয়োগ। বিশ্ব ক্রিকেটে বেশ জনপ্রিয় জুলিয়ান উড, ইংলিশ গুরু, এরই মধ্যে কাজ করেছেন বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে। এশিয়া কাপের আগে 3 সপ্তাহের জন্য টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে কাজ করবেন জুলিয়ান উড। তবে তার আগে ঘরোয়া কোচদের দিলেন পাওয়ার হিটিং এর দীক্ষা। দেশীয় কোচদের হাত ধরে উঠে আসে বেশিরভাগ ক্রিকেটার, তাই তাদের সঠিক ধারণা থাকা দরকার পাওয়ার হিটিং নিয়ে। বিসিবিও উদ্যোগ নিয়েছে জাতীয় দলের ক্রিকেটার নিয়ে কাজ করার আগে কোচদের পাওয়ার হিটিং সম্পর্কে ধারণা দেয়ার। বেলা 2টা থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত প্রথমে কর্মশালা অর্থাৎ থিওরি নিয়ে আলোচনা, এরপর হাতে কলমে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে দীক্ষা দেয়া। কর্মশালায় ক্রিকেটারদের স্ট্রেংথ বাড়ানো, মানসিকভাবে কিভাবে সক্ষম হতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এরপর নিজের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে হাতে কলমে শিক্ষা দেন কিভাবে পাওয়ার জেনারেট করতে হবে, কোন বল কিভাবে খেললে শক্তি বেশি পাওয়া যাবে। জুলিয়ান উডের ক্লাসে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন ঘরোয়া কোচ সোহেল ইসলাম, হান্নান সরকার, দীপু রায়চৌধুরী, তারেক আজিজ খান, তালহা জুবাইররা। তার ক্লাসে উপস্থিত থেকে খুশি কোচরা পাওয়ার হিটিং নিয়ে সহজভাবে বুঝিয়েছেন তিনি, যে কারণে বিষয়গুলো নিয়ে কাজ করা সহজ হবে বলে জানান কর্মশালায় অংশ নেয়া কোচরা। এশিয়া কাপের আগে 3 সপ্তাহ তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, তাওহিদ হৃদয়দের পাওয়ার হিটিং এর খুঁটিনাটি শিক্ষা দিবেন জুলিয়ান উড। বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কায় কাজ করে এসেছেন ইংলিশ গুরু। তার মতে পাওয়ার হিটিং এ বাংলাদেশ ও শ্রীলঙ্কা একই স্থানে আছে, তাই অনেক কিছু শেখানোর আছে এই কোচের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক এবং জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। দলের এমন সাফল্য 2026 যুব বিশ্বকাপ পুনরুদ্ধারে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন অধিনায়ক আজিজুল হাকিম।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রিজান হোসেনের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি। এদিকে ভাগ্য নয়, কঠোর পরিশ্রমে বিশ্বাসী কোচ নাভিদ নেওয়াজ। সঠিক পরিকল্পনা করে সামনে এগোতে চান এই লঙ্কান কোচ। চোখে মুখে লম্বা ভ্রমণ ক্রান্তির ছাপ, তবুও ত্রিদেশীয় সিরিজ জয়ে স্বস্তির হাসি অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের মুখে। এর আগেই দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে টাইগার যুবারা। দেশে ফিরে বিসিবির উষ্ণ সংবর্ধনাও পেয়েছেন তারা। এই দলটাই 2020 বয়সভিত্তিক বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ। 2026 বিশ্বকাপের আগে আজিজুল হাকিমদের পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাবে দলকে। জুনিয়র টাইগারদের আফ্রিকা জয়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে জুনিয়র টাইগাররা। আমরা সিরিজ কাটায় আসলাম, ওখানে ভালো কিছু করছি, আর ওখানে ওয়ার্ল্ড কাপটা হবে, এই জন্য আরো ভালো লাগছে যে আমরা একটা ভালো সিরিজ খেলছি। সাউথ আফ্রিকা অবভিয়াসলি তারা একটা বড় টিম, তাদেরকে আমরা যেভাবে ফার্স্ট সিরিজ এবং তাদের মাঠে ইভেন এবং জিম্বাবুয়েতে আমরা তাদেরকে হারাইছি, এটা একটা কনফিডেন্স প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা বিল্ড আপ করে। আর আমরা যেটা আমি বললাম যে আমরা আসলে অ্যাজ এ টিম হিসেবে যে হার্ডওয়ার্কটা করতেছি গতদিনে, কোচ সবাই আছে, সিলেক্টর, আমরা যেভাবে কষ্টটা করতেছি, এটাই আসলে সেই বেনিফিট দেখতে পাচ্ছেন আপনারা। দুই সিরিজেই ব্যাটে বলে দুর্দান্ত ছিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন রিজান হোসেন। এই ক্রিকেটারের পারফরমেন্স আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। অ্যাজ এ পেস বোলিং অনেক ভালো একটা সিরিজ কাটাইছে এবং এটা খুবই ভালো লাগছে যে আমরা অ্যাজ এ পেস বোলার অলরাউন্ডার ও যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল ফাইনালে। অনূর্ধ্ব-19 ক্রিকেট দলকে ধীরে ধীরে পরিণত করে তুলছেন কোচ নাভিদ নেওয়াজ। তার হাত ধরেই একমাত্র বিশ্বকাপের শিরোপা জিতেছিল যুবারা। জুনিয়রদের এমন সাফল্যে গর্বিত এই লঙ্কান কোচ। আমি ভাগ্যকে বিশ্বাস করি না, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। গত 1 বছরে ছেলেরা অনেক পরিশ্রম করেছে, এখন সুফল পাচ্ছে। আগামীতে পরিকল্পনা করে এগোতে চাই। দেশে ফিরে বেশি দিন বিশ্রামে থাকার সুযোগ নেই অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের। সেপ্টেম্বরে ইংল্যান্ড মিশনে নিজেদের প্রস্তুত করবে আজিজুল হাকিমের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। জানা গেল বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির নাম যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান IMG'র মাধ্যমে আয়োজিত হবে বিপিএল এর 12তম আসর। এবারের আসরে বিতর্কমুক্ত থাকতে চায় ক্রিকেট বোর্ড। সে কারণেই প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএল আয়োজনে দেশি বিদেশি 5টি কোম্পানি আগ্রহ দেখায়, যার মধ্যে IPG'র কথাই বেশি শোনা যাচ্ছিল। আলোচনায় ছিল বাংলাদেশি কোম্পানি মাইন্ডট্রিও। তবে শেষ পর্যন্ত বাৎসরিক মাত্র $1.5 লাখ মার্কিন ফিতে যুক্তরাষ্ট্রভিত্তিক IMGকে বেছে নিল বিসিবি। তুলনামূলক কম খরচের হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ক্রিকেটারদের পারিশ্রমিক, স্পন্সরশিপ ও টিভি সত্ত্ব সবকিছু পরিচালনা করবে কোম্পানিটি। IMG'র সঙ্গে চুক্তি হতে পারে 3 বছরের। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ থেকে বাদ পড়ায় হতাশ আবাহনী কোচ মারুফুল হক। কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অন্যদিকে প্লে অফ উতরে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোরাস ইউনাইটেডের ভক্তরা। প্রথমবারের মতো বাংলাদেশে এসে সুখস্মৃতি নিয়েই দেশে ফিরছেন তারা। ফুটবল ফ্যানবেজ কেমন হয় তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখে গেল জনাভিষেক কিরগিজ। AFC কাপে মোরাস ইউনাইটেডের এই ম্যাচ দেখতে কিরগিজস্তান থেকে ঢাকায় আসা তাদের বাদ্য বাজনা বাজিয়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখার পর ফুটবলারদের বের হওয়ার পথেও তাদের সরব উপস্থিতি। শুধুমাত্র প্রিয় ক্লাবের একটা ম্যাচ দেখবেন বলেই 1000 মাইল পাড়ি দিয়ে অপরিচিত এক দেশে আসা, যাদের অধিকাংশেরই পা প্রথমবারের মতো পড়েছে বাংলাদেশে। ঘন্টা কয়েকের জন্য এই অভিজ্ঞতাটা খারাপ না, ফিরে যাবেন সুখস্মৃতি নিয়েই। আমার খুবই ভালো লাগছে। শুধুমাত্র এই ম্যাচ দেখার জন্যই আমি এসেছিলাম। ফুটবলাররা ভালো খেলেছে, আমরা জিতেছি, এই প্রত্যাশা নিয়ে আমরা এসেছিলাম। আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। আমার মতো অনেকেরই এটা প্রথম এই দেশে আসা। আসলে আমরা সবখানেই যাই যেখানে মোরাসের খেলা থাকে। বাংলাদেশের সময়টা বেশ উপভোগ করেছি। আবাহনী ভালো খেলেছে, তবে আমরা বেশি ভালো খেলেছি। ওদের সান্ত্বনা দিতে চাই। আমি ভেবেছিলাম আমাদের ফুটবলাররা আরো গোল করবে। এক সময় ঢাকা আবাহনীরও নাকি ছিল সেই ফ্যানবেজ, সেটা গল্পে শোনা। সাম্প্রতিক সময়ে প্রমাণ
মেলে না তার। ভক্তদের মতো ধার কমেছে আবাহনীর পারফরমেন্সেও। আকাশে নীল বর্ণ ফিকে হচ্ছে ধীরে ধীরে, যেমন ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের এই ম্যাচটাও। আমি মোটে হ্যাপি না, কারণ কি জন্য এবিলিটি ছিল আমাদের আজকের ম্যাচ উইন করার মতো, এবং ফার্স্ট হাফ যদি কাউন্টার অ্যাটাকে 2-3টা এবল চান্স আসছিল। এরকম টিমের এগেনস্টে আপনি খুব বেশি কাউন্টার অ্যাটাক সুযোগ পাবেন না, তারপর অনেক সুযোগ পেয়েছিলাম। এটা হলো ইন্টারন্যাশনাল ম্যাচ, এই ম্যাচের কোনো কিছু এপ্লিমেন্ট কিন্তু আমরা লোকাল লিগে পাবো না। সুতরাং এটাকে আমি ধরবো না যে আমার মানে সিজনের প্রস্তুতি একটা ম্যাচ, এরকম কিছু না। যেহেতু লোকাল আমাদের বাকি লিগ টুর্নামেন্ট খেলতে হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আন্তর্জাতিক ব্যস্ততা বলতে গেলে শুরুর আগেই শেষ আবাহনীর আগামীর প্রস্তুতি লিগের জন্য। তবে সেখানেও আছে টানাপোড়েন, তাই মৌসুম কেমন যাবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। একই দিনে ক্রিকেটের 2 খেলা আয়োজন করলো বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড। ক্রিকেট পাগল স্থানীয় বাংলাদেশি খেলোয়াড় সহ ক্রীড়াপ্রেমী দর্শকরা দিনভর উপভোগ করেছেন এই আয়োজনটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে বাংলাদেশিদের একমাত্র সফল সংগঠন বিএসএআই প্রতি বছর বয়সভিত্তিক ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন সহ আয়োজন করে নানা খেলার। এবার একদিকে ছিল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, অন্যদিকে ছিল 50 বাংলাদেশিদের আনন্দ দেওয়ার জন্য বিশেষ এক আয়োজন, লিজেন্ড ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। লাল ও নীলেই 2 দল মিলে খেলা শুরু হয় লিজেন্ড ক্রিকেটের ম্যাচ। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে লাল দলকে মাত্র 6 রানে হারিয়ে জয়ী হয় নীল দল। পরবর্তী ম্যাচে বিএসএআই ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে খেলে কিল্ডার ও কর্ক কাউন্টি। এই ম্যাচটিও হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে মাত্র 2 উইকেটে জয় পায় কিল্ডার কাউন্টি। ম্যাচ শেষে এমন আয়োজনের প্রশংসা করেন অংশগ্রহণকারী খেলোয়াড়রা। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড বিএসআই কর্তৃক আয়োজিত আজকের যে ক্রিকেট ম্যাচ, এটা সত্যিকার অর্থে আজকে স্মরণীয় হয়ে থাকার মতো একটা দিন। আমরা অনেকেই সেই শৈশবে ফিরে গিয়েছিলাম। বিএসআইয়ের এই আয়োজনটা আসলে খুব সুন্দর ছিল। আমরা ইউজুয়ালি পারফর্ম করি, আমরা গত বছর আসতে পারিনি, বাট এটা আমাদের জন্য কামব্যাক ছিল। লাস্ট টাইম যখন আমরা খেলেছি আমরা চ্যাম্পিয়ন ছিলাম, তো আমাদের জন্য অনেক হার্ড ছিল টু অবটেইন দ্য চ্যাম্পিয়নশিপ। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উই ওয়ান। এদিকে এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সকলে মিলে বন্ধুত্বপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা। আগামী দিনে এমন টুর্নামেন্ট আরও আয়োজন করার প্রতিশ্রুতি তাদের। ডিভিশন 1-2 প্লেয়ারও থাকে, তারাও খেলে। এখানে মোটামুটি আমাদের এই বিএসআই দিন দিন অগ্রসর হচ্ছে। আমরা এই টুর্নামেন্টগুলো আগের থেকে এখন আরও একটু ইনভলভমেন্ট পাচ্ছি সবাই, এবং সবাই এগিয়ে আসছে। খেলা শেষে বিজয়ী রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সঙ্গে ছিল সকল খেলোয়াড়দের জন্য বিএসএআই খচিত আকর্ষণীয় মেডেল। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন মেনে নেবে না এনসিপি। রাজনৈতিক ঐক্য ভেঙে পড়লে আরেকটি 1-11 সংখ্যা, জুলাই সনদে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকার গঠন করবে বলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান নেতাদের। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম রাজনীতি। আইনি বৈধতা আগামী সংসদের হাতে রাখায় অধিকাংশ দলের ক্ষোভ। স্বাগত জানালো বিএনপি। একটি দলের ভাবনার বহিঃপ্রকাশ, অভিযোগ জামায়াতে। রেহানা ও টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির 3 মামলার সাক্ষ্য গ্রহণ আজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজুকের 30 কাঠা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং পাবলিক পরীক্ষার খাতা ভাসছে সামাজিক মাধ্যমে, বানানো হচ্ছে রিলস, টিকটক। শুধুমাত্র কপি দেখা থেকে বিরত রেখেই দায় সারছে বোর্ড। কঠোর শাস্তি না হওয়ায় বাড়ছে প্রবণতা। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।